নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেটে যে ভয়াল পতন আমরা দেখলাম, যে বেয়ার মার্কেটের হিংস্র রূপ দেখলাম, এর ফলে বিনিয়োগকারীরা এখন এই প্রশ্নই করছেন, বাজারের আর কি কিছু বাকি আছে? পতনের আর কি কিছু বাকি আছে? একটা কথাই রয়েছে, মিথ্যে আশা মরিতে মরিতে মরে না। কিন্তু এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের মনে যদি এখনো আশা থেকে থাকে, তাহলে বুঝতে হবে যে বাজারে হয়তো পতন বাকি আছে। বিগত বহু বছরের ভারতীয় শেয়ার বাজার তথা বিশ্ব বাজার, সেই ইতিহাস দেখলে আমরা বুঝতে পারবো যে যখন বিনিয়োগকারীদের মনে আশা একেবারে শেষ হয়ে যায়, যখন ভলিউম অফ ডিপ কমে যায়, টোটাল ট্রেডেড ভলিউমস একেবারে কমে যায়, তখন বুঝতে হবে যে আর বিক্রি করার মতন কিছু নেই। এবং ঠিক সেই জায়গাটা থেকেই কিন্তু বাজারে টার্ন অ্যারাউন্ড শুরু হয়। সেটা আপনারা 2008-এর সাবপ্রাইম ক্রাইসিস দেখুন, বা তার আগের 2001-2-এর ডট কম বাবেল দেখুন, 1973-এর অয়েল এম্বার্গো দেখুন। বিভিন্ন সময় হর্ষদ মেহতা বা কেতন পারেখের সময় বাজারে যে ক্র্যাশ, যখন যেমন, এমনকি কোভিডের 2020 কোভিডের সময় মার্কেটে যে ক্র্যাশ আমরা দেখেছিলাম, যেখানে এক একটা স্টক মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কোনোটা 50, 60, 70% নিচে নেমে গিয়েছিল, মাত্র কয়েক মাসের মধ্যে কিন্তু আবার নতুন সর্বকালীন উচ্চতা ছুঁয়ে গিয়েছিল ভারতীয় শেয়ার বাজার নিফটি বা সেন্সেক্স। এক্ষেত্রেও অনুরূপ যে হবেই এরকম তো ডেফিনেটলি বলা চলে না, কিন্তু ইতিহাস বলে যুদ্ধ, মহামারী, আতঙ্ক, জিওপলিটিক্যাল টেনশন, ইকোনমিক ডাউনটার্ন, রেসেশন, ডিপ্রেশন, সব কিছু বলুন, সব কিছু থেকে মার্কেট কাম ব্যাক করেছে। আজকেরও মার্কেটে আমরা পতন দেখেছি, কিন্তু যদি 26,000, 26,500-এর কাছ থেকে এখন অবধি যদি পতন দেখেন, যে পরিমাণ পতন হয়েছে, সেটা অতি সামান্য, মানে খুব বেশি হলে 10-11% আশেপাশে পতন হয়েছে, যেটা খুব সুস্থ স্বাভাবিক একটা কারেকশন হিসেবে ধরা যেতে পারে। টেকনিক্যালি বেয়ার মার্কেট তখন ধরা হয় যখন অন্তত একটি নির্দিষ্ট ইন্ডেক্সে তার 52x হাই থেকে 20% পতন হয়ে থাকে, যেটা এই ক্ষেত্রে না সেন্সেক্সের ক্ষেত্রে হয়েছে, না নিফটির ক্ষেত্রে হয়েছে। সুতরাং এটাকে এখনই বেয়ার মার্কেট বলাটা অনুচিত। 10% পতন হলে কোনো মার্কেটকে বেয়ার মার্কেট বলা সম্ভব নয়। কিন্তু যদি ব্রডার মার্কেট দেখেন, যেটা আজকে নিয়ে আলোচনা করব, কেবলমাত্র এক মাসে বিভিন্ন স্টকে কি পরিমাণ পতন হয়েছে সেটা দেখলে বোঝা যাবে যে কেবলমাত্র নিফটি বা সেন্সেক্সকে দেখলে বোঝা যাবে না যে বাজারে কিরকম দুর্বলতা রয়েছে বা দুর্বলতা চলছে। অটো সেক্টর দুমড়ে মুচড়ে ছেড়ে দিয়েছে তেলের দাম এবং এই যুদ্ধ। কেবলমাত্র এক সপ্তাহে প্রায় 10.5%, টু বি প্রেসাইজ 10.4% পতন এসেছে নিফটি অটোতে। 10.4% মাত্র এক সপ্তাহে। এক একটা কোম্পানি, যেগুলো অত্যন্ত রেপিউটেড কোম্পানি, বহু বছর ধরে ভারতীয় শেয়ার বাজারে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করছে, তাদের লিটারালি তাদের এক একটা স্টকে নিরন্তর পতন চলে যাচ্ছে এবং পতন রোধ হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তেলের দাম বাড়ছে, নিফটি অটো সবচেয়ে বেশি পতনমুখী কেন? তার কারণ কেবল তেলের কারণে যে অটো সেক্টরে পতন আসে তা নয়। এলপিজি এবং এলএনজি যদি অপ্রতুল হয়, যদি বিদেশ থেকে আমরা সঠিক সময়ে এলএনজি বা এলপিজি আমদানি না করতে পারি, এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ দিয়ে, পার্সিয়ান গালফ দিয়ে আমরা কোনো ধরনের এলপিজি এলএনজি আমরা নিয়ে আসতে পারছি না। যেখানে আমাদের প্রয়োজনীয় 50-70% লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলপিজি, সেটা পার্সিয়ান গালফে বিভিন্ন দেশের মাধ্যমে আমরা পেয়ে থাকতাম, সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে। এবং এলপিজি এলএনজি আপনারা জানেন যে ফার্টিলাইজার স্টকে ব্যবহার করা হয়, স্টিল সেক্টরে ব্যবহার করা হয়, কাস্টিং অ্যান্ড ফর্জিংয়ে ব্যবহার করা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে,
যেটা জেপি মর্গ্যান বলছে, যেটা খুব ভয়ের কথা, এরকম যদি এলপিজি এবং এলএনজি অপ্রতুল হয়ে থাকে তাহলে হয়তো বা গাড়ি কোম্পানিগুলো তাদের প্রোডাকশন বন্ধ করে দিতে বাধ্য হবে। কেন? তার কারণ যেটা কাস্টিং অ্যান্ড ফর্জিং এর যে প্রশ্নটা রয়েছে বা হিট ট্রিটমেন্টের যে প্রশ্নটা রয়েছে, সব কিছুর জন্য লাগে কিন্তু এলএনজি বা এলপিজি। অর্থাৎ এলপিজি এলএনজি যথেষ্ট পরিমাণ না পাওয়া গেলে খুব স্বাভাবিকভাবে এই কোম্পানিগুলো তাদের প্রোডাকশন কমিয়ে দিতে বাধ্য হলেও হতে পারে। শুধুমাত্র যে নিফটি অটো সেটা ধাক্কা খেয়েছে আজকের এমনটি নয়, আজকে বিভিন্ন ইন্ডাইসেসগুলো খেয়াল করে দেখুন, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন আর মানুষ নতুন করে চমকিত হচ্ছেন না। যখন যুদ্ধের সময়, যখন যুদ্ধের আশঙ্কা ছিল, আমেরিকা ইসরায়েল ইরান আক্রমণ করবে এমন ভয় ছিল, তখন মানুষের মধ্যে ভীতি যেন গ্রথিত হয়ে গিয়েছিল। কিন্তু এখন আস্তে আস্তে এই ভয়েও হয়তো মানুষ কাটিয়ে উঠবেন। প্রত্যেক দিন প্রায় 2%, 3%, 4% বিভিন্ন সেক্টরে পড়ছে, মুড়িমুড়কির দর প্রায় এক হয়ে যাচ্ছে। মারাত্মক ভালো কোম্পানি, মারাত্মক খারাপ কোম্পানি একসঙ্গে পতন হচ্ছে। অর্থাৎ যে কোম্পানিগুলো লিটারালি কোনো ফান্ডামেন্টাল কোয়ালিটিস নেই সেইগুলো যেরকম পতন চলছে, ঠিক একইভাবে ফান্ডামেন্টালি অত্যন্ত সাউন্ড কোম্পানি সেইগুলোতেও লাগাতার পতন চলে যাচ্ছে, এবং তার সঙ্গে বিভিন্ন সেক্টরস এবং ইন্ডাইসেস। নিফটি ব্যাংকে 2.5% পতন, নিফটি আইটি 2.5% পতন আজকের, বিএসসি ক্যাপিটাল গুডস প্রায় 3%, অর্থাৎ 2.99%, বিএসসি কনজিউমার ডিউরেবলস 2.36%, বিএসসি হেলথ কেয়ার 2%-এর ওপর, বিএসসি মেটালস 5.5%-এর উপর আজকে পতন হয়েছে, 5.5%, বিএসসি অয়েল অ্যান্ড গ্যাস 2.3%। তার মানে যেটা বোঝা যাচ্ছে এমন কোনো সেক্টর আজকের দিনে বাকি ছিল না যেটা ভারতীয় শেয়ার বাজারকে ভরসা দিতে পারত। ডিফেন্সিভ স্টকের দিকে বিনিয়োগকারীরা তারা ক্রমাগত ধাবিত হচ্ছেন, হতে পারে, কিন্তু ডিফেন্সিভ সেক্টরে ঢুকেও তারা যে খুব মারাত্মক বড় রিলিফ পাবেন এমনটি তো নয়। হ্যাঁ, যারা সাইডলাইন্সে বসে আছেন, যারা সঠিক সময়ের অপেক্ষা করছেন, তারা নিঃসন্দেহে বেনিফিট পাবেন। কারণ এই যে যুদ্ধ, এই যে $100 প্রতি ব্যারেল তেলে পৌঁছে গিয়েছিল আজকে সকালবেলা, ব্রেন্ট ক্রুডের কথা বলছি, ক্রুড অয়েল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, সেটা প্রায় $97 কাছাকাছি ট্রেড করছিল, এখন কিছুটা দাম কমেছে, প্রায় 2.5-3% কমে ট্রেড করছে। কিন্তু এর ফলে যেটা দাঁড়াচ্ছে, অর্থনীতিগুলো আস্তে 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 দুর্বল হতে শুরু করেছে, অর্থনীতির ধাক্কা খেতে শুরু করেছে। বিগত দিনই ইনফ্লেশন ডেটা এসেছে, ইনফ্লেশন বৃদ্ধি হয়েছে ভারতবর্ষে। এবং নিফটির দিকে আমরা যদি তাকাই, নিফটি গোটা বছরের জন্য 11.4% পতন, নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ, নিফটি মিড ক্যাপ 2.65% পতন। টাকা ডলারের তুলনায় আরো দুর্বল হয়েছে, 92 প্রতি ডলার ট্রেড করছে, 92.37 টাকা করে আজকে। একসঙ্গে তেলের দাম বাড়ছে, একসঙ্গে ডলার শক্তিশালী হচ্ছে, ভারতবর্ষ ক্রমাগত দুর্বলতার মুখোমুখি হতে চলে। ওদের ওপর বিস্ফোরার মতন ডলার ইন্ডেক্স খেয়াল করে দেখুন 100 ছাড়িয়ে গেছে। ডলার ইন্ডেক্স যখনই শক্তিশালী হয় তখন বিভিন্ন মেটালসের দাম কমতে থাকে, কারণ এরা প্রত্যেকে কমোডিটি। তেলও একটা কমোডিটি, কিন্তু তেল এখন এক্সেপশন, তেল এখন এক্সেপশন। লিটারালি যেটা হচ্ছে যে তেল নিজের মনের মতন করে বৃদ্ধি পাচ্ছে। এখন ডলার ইন্ডেক্স বৃদ্ধি পেলেও তেলকে খুব একটা বেশি সাপোর্ট দিতে পারবে না। নিফটি মিড ক্যাপ 100-এর অন্তর্গত যে স্টকসগুলো, 4টি স্টক সবচেয়ে বেশি পতন দেখেছে, যদি এগুলোকে মিড ক্যাপ বলা যেতে পারে যথেষ্ট কিনা সেটা নিয়ে ডেফিনেটলি সন্দেহ হচ্ছে, কারণ এরা প্রত্যেকেই লার্জ ক্যাপ, মানে বিশেষ করে আদানি টোটাল গ্যাস, সেটা আজকে 7.5% পতন, ভারত ফর্জ প্রায় 6.5% পতন, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি 5.5%-এর কাছে পতন, হিন্দুস্তান জিঙ্ক সেটা প্রায় 5.5%-এর কাছাকাছি বন্ধ। নিফটি স্মল ক্যাপে আসি, যে স্টকসগুলো আজকে পতন হয়েছে এরা কি খুব খারাপ মানের স্টক? উত্তর হচ্ছে কোনোটাই প্র্যাকটিক্যালি খারাপ মানের স্টক নয়। অ্যাম্বার এন্টারপ্রাইজেস প্রায় 27% পতন, আইডিবিআই ব্যাংক প্রায় 7% পতন, কেন্স টেকনোলজি সেটা 6%-এর উপর পতন, ন্যাটকো ফার্মা প্রায় 6%-এর উপর পতন, হিন্দুস্তান কপার প্রায় 6.5% পতন। অর্থাৎ
এখন মার্কেটে যে পতন দেখছেন দয়া করে কোনো লজিক বা রিজন দিয়ে বোঝার চেষ্টা করবেন না, কারণ বাজারে যখন বিভিন্ন স্টক পতন হয়, বিভিন্ন স্টকের যখন আতঙ্ক গ্রাস করে মার্কেটে, তখন কি ভালো স্টক, কি মধ্যম মানের স্টক, কি খারাপ স্টক কেউ দেখে না, একের পর এক হোল্ড করে থাকা কোম্পানিগুলোকে বিক্রি করেন। আর এই জায়গাটায় সুযোগ নেন যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী, তারা এই ধরনের সুযোগের অপেক্ষায় বসে থাকেন। অত্যন্ত হাই কোয়ালিটি কোম্পানিজগুলো, এগুলো পতন হবে, হয়তো কোনোটাতে 10%, কোনোটা 20%, হয়তো বা কোনোটা 30% নাও হতে পারে বর্তমান কনটেক্সটে, কিন্তু ইউজুয়ালি যখন এই ধরনের পতন হয়ে থাকে তখন তারা এই ধরনের কোম্পানিজগুলোতে তারা সুযোগ খোঁজেন যে কোন কোম্পানিগুলো ফেয়ার ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু নিচে চলে গেছে, এই ধরনের কোম্পানিজগুলোর প্রতি তাদের ফোকাস থাকে। আর এরকম যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের কিছু স্পেসিফিক সেক্টর ফোকাস থাকে, তার অন্তর্গত কিছু কিছু কোম্পানিতে তাদের ফোকাস থাকে যেটা নিয়ে তারা আদৌ ভাবিত হন না, অর্থাৎ তাদের ফোকাস থাকে দাম পড়লে পড়ুক, যখন দাম কমবে তখন কিছু কিনে কিছু অ্যাকুমুলেট করবো, কিনে রেখে দেবো বা পোর্টফোলিওতে অ্যাড করবো। সেক্ষেত্রে তারা লাফিয়ে পড়ে তাদের শেয়ার বিক্রি করতে যান না, সেটা 10%ও পড়তে পারে, 20%ও পড়তে পারে, 30%ও পড়তে পারে। হ্যাঁ, এই সময়টা যেটা তারা করে থাকেন যে তারা রিস্ট্রাকচার করেন তাদের পোর্টফোলিও। তাদের যেটা মনে হয় যে এই সময় এই ধরনের সেক্টরের অন্তর্গত এই ধরনের স্টকস পড়বেই, বা এরা হয়তো খুব বেশি এক্সপ্লোসিভ রিটার্ন দিতে পারবে না, লং টার্ম ওয়েলথ ক্রিয়েট হয়তো করবে কিন্তু এক্সপ্লোসিভ গ্রোথ দেবে না, হয়তো সেই ধরনের স্টকসগুলো তারা হয় সম্পূর্ণ এলিমিনেট করেন বা কিছুটা রাখেন, কিছুটা এলিমিনেট করে। এরকমও কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের বৈশিষ্ট্য হয়ে থাকে। বড় বড় যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী যারা অত্যন্ত সফল তাদের পোর্টফোলিও দেখে থাকেন, তারা কিন্তু মাঝে মাঝেই তারা পোর্টফোলিও রিশাফেল করে। এই ক্ষেত্রেও যে সেটা ব্যতিক্রম হবে এমনটি কিন্তু নয়। পিএসইউ ব্যাংক, পিএসইউ ব্যাংক কি দোষ করেছিল বা ব্যাংক কি দোষ করেছে? উত্তর হচ্ছে পিএসইউ ব্যাংক বা এমনি নন নিফটি ব্যাংক কোনো দোষ করেনি। আতঙ্কটা হচ্ছে ইনফ্লেশনের, আতঙ্কটা হচ্ছে ইন্টারেস্ট রেট বৃদ্ধির, আতঙ্কটা হচ্ছে যদি বিনিয়োগকারীরা তারা লোন নিতে উৎসাহী না হন বা লোন নেওয়ার পরিমাণ সাংঘাতিকভাবে কমিয়ে দেন, এর ফলে আজকের পিএসইউ ব্যাংকগুলো দারুণ ধাক্কা খেয়েছে, 4.5% কাছাকাছি পতন। নিফটি রিয়েলটি খুব স্বাভাবিকভাবে ব্যাংক পতন হচ্ছে, অটো পতন হচ্ছে, রিয়েলটিও পতন হচ্ছে। যে কোনো রেট সেন্সিটিভ সেক্টর বর্তমান পরিস্থিতিতে যে ঘা খাবে সেটা বোঝার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নেই। নিফটি ইন্ডিয়া ডিফেন্স সেটা আরো বেশি দুর্বলতা দেখিয়েছে, সেটা প্রায় 4.5% কাছাকাছি পতন, টু বি প্রেসাইজ 3.6% আজকে পতন নিয়ে ট্রেড করছিল। আজকে যে ডিফেন্স স্টকসগুলো সর্বাধিক পতন দেখেছে তার মধ্যে ডায়নামেটিক টেকনোলজিস 6.25%, মিশ্র ধাতু সেটা প্রায় 5.6%, বিইএমএল প্রায় 5.5%। এফআইআইরা আছে না গেছে, আরও বেশি করে বিক্রি করেছে। বিশেষ করে 12ই মার্চ তারা 7,049 কোটি টাকার শেয়ার তারা বিক্রি করে চলে গিয়েছেন। এটা এখন প্রায় ধরে নেওয়াই যায় যে যতদিন এই যুদ্ধ চলবে, যতদিন পেট্রোলের দাম বা ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি হবে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স তাদের লক্ষ্য হবে সেফ হেভেন খোঁজা। সেক্ষেত্রে ডলার ইন্ডেক্স স্ট্রং হচ্ছে, বন্ড মার্কেট, আমেরিকান বন্ড মার্কেটে বন্ড ইল্ড কমে যাচ্ছে, সুতরাং তারা গিয়ে আমেরিকান বন্ডে ইনভেস্ট করছেন। ক্রুড অয়েল লাস্ট যেটা ট্রেডিং ডেটা, সেখানে প্রায় $94 প্রতি ব্যারেল ক্রুড অয়েল ট্রেড করছিল। ব্রেন্ট ক্রুড অয়েল মোটামুটি $97 কাছাকাছি ট্রেড করছিল। দুটো কারণে মার্কেটে মুভমেন্ট হয়, একটা হচ্ছে গ্রিড, একটা হচ্ছে ফিয়ার। এই মুহূর্তে মার্কেট আতঙ্কের কারণে এগোচ্ছে বা পিছুচ্ছে যাই বলুন না কেন। সুতরাং এই সময়তে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে মার্কেটে কোয়ালিটি স্টকসগুলো কোনটা, কোনগুলো আমাদের লং টার্ম বেনিফিট দিতে পারে। এবং এই সময় হচ্ছে কাজ আমাদের বিভিন্ন স্টকস, কোয়ালিটি স্টকস অ্যানালাইজ করা। একটা কথা, ইন্ট্রিনসিক ভ্যালু নিচে স্টকসগুলো গেছে কি। কয়েকটা স্টকের কথা বলি যেগুলো যদিও কোনো রিকমেন্ডেশন, কোনো সাজেশন না, কেবলমাত্র ডেটা। এটা আমি ট্রেন্ড লাইন থেকে নিয়েছি যে বিগত এক মাসে সর্বাধিক পতন দেখেছে কোন কোন স্টকস। জেকে টায়ার্স প্রায় 31.58% পতন মাত্র এক মাসে। হেক্সাওয়্যার টেকনোলজি 31.5%, নিউজেন সফটওয়্যার প্রায় 30.3%, লেটেন ভিউ অ্যানালিটিক্স প্রায় 30.39%, ইটার্নাল প্রায় 28%,
স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। নমস্কার।